বিএনপিকে সংস্কার বিরোধী বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। সংস্কারের নামে নতুন নতুন প্রস্তাব এনে সময় নষ্ট করা হচ্ছে এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেছেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম আর নিজ দলের অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তুলে ধরেন সংস্কারে কোন কোন ইস্যুতে বিএনপির সম্মতি আছে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারে 243টির মধ্যে 141টিতে একমত বিএনপি। সংবিধান সংস্কারে 131টির মধ্যে বিশেষ করে 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রী মেয়াদসহ অধিকাংশে একমত দলটি। একই সঙ্গে প্রধান বিচারপতি নিয়োগ, সংসদীয় স্থায়ী কমিটি, রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রবর্তন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা সহ এখন পর্যন্ত বেশিরভাগ ইস্যুতে একমত বিএনপি। রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছেন যেগুলো সঠিক নয়। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। সংস্কারের জন্য নতুন নতুন প্রস্তাব করে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত আছে। সংস্কার কমিশন সময়ের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। নির্বাচন সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে আংশিকভাবে একমত হয়েছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি না থাকলেও যেন তেন নির্বাচন চায় না জামায়াত, একথা জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, পিআর পদ্ধতি ও স্থানীয় সরকার নির্বাচন আগে করা জামায়াতের নিজস্ব এজেন্ডা। আর বিএনপি বলছে, ঐক্যের একমাত্র পথ জনগণের হাতে ব্যালট তুলে দেওয়া। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকবে না বলেও মনে করে দলটি। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র জনতার যে অভাবনীয় ঐক্য ছিল তা বর্ষপূর্তিতে এসে অনেকটাই ম্লান। অনৈক্যবৈরিতায় অনিশ্চিত দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। রয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা, সীমান্তে অস্থিতিশীলতা, অভ্যন্তরীণ মেরুকরণ, বৈশ্বিক ষড়যন্ত্র সহ বহুমুখী চ্যালেঞ্জ। দেশের এমন পরিস্থিতিতে রাজধানীতে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে বসেন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একটা নির্বাচন, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে অনেক কিছু সহজ হয়ে যাবে, আমার মনে হয় যে সেটা সহজ হবে না। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার প্রধান বিষয় হচ্ছে দেশে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা। আলোচনায় জামাতের নায়েবে আমির বলেন, দলীয় এজেন্ডা ভিন্ন মানেই নির্বাচন বানচাল নয়। প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানচালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। বিএনপি নেতারা বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রথম অগ্রাধিকার জাতীয় ঐক্য, আর ভোটাধিকার ফিরিয়ে না দিলে কাটবে না দেশের সংকট। যার জন্য গত 15 বছর 20 বছর ধরে যুদ্ধ চলেছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। মালিকানা ফিরিয়ে দেওয়ার পথ তো একটাই, সেটা হচ্ছে তার হাতে ব্যালট পেপারটা তার হাতে তুলে দেওয়া। একজন মানুষের তার সংসদ সদস্য নির্বাচিত করেছে, পিআরে হলে এটা তো দলের হবে, ব্যক্তির তো প্রতিনিধি হবে না। আর আমরা এই সংসদকে বলছি, জনগণের কাছে তারা জবাবদিহি হতে হবে। জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জাতীয় নিরাপত্তাও নিশ্চিত হবে, আমাদের অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে আসবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনই শেষ কথা নয়, দরকার টেকসই গণতন্ত্রের গোড়াপত্তন। আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, আমাদের একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার। অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, কিন্তু একই সাথে আমাদের এই নির্বাচনের সাথে সাথে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতির পরিবর্তন দরকার বলেও মনে করেন বদিউল আলম মজুমদার।
সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সীমান্তে বিএসএফ এর আগ্রাসন মেনে নেওয়া হবে না, জুলাই পদযাত্রার কর্মসূচিতে এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রার ৬ষ্ঠ দিনের কর্মসূচি শুরু হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে। জুলাই আন্দোলনের প্রাণকেন্দ্র শান্তি মোড় থেকে পদযাত্রা নিয়ে বাতিনখা মোড়, নিমতলা মোড়, বড় ইন্দারা মোড়, গাবতলা মোড়, মার্কেট চত্বর হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আসেন নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ভারতের বাহাদুরির দিন শেষ, আর কাউকে হত্যা করা হলে সীমান্তে লং মার্চ হবে। আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশে শিক্ষা, চিকিৎসা সহ সব বৈষম্য দূর করার স্বপ্ন দেখে এনসিপি। এরপর বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে পৌঁছায় পদযাত্রাটি। সেখানে সমাবেশে নির্বাচনের আগে বিচার ও সংস্কারের দাবি জানান নেতারা। আগ্রাসন আর মেনে নিব না। অনেক কাল হয়েছে, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। সিনেমার গল্পকেও হার মানাচ্ছে কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চলের অপরাধীদের কর্মকাণ্ড। সীমান্ত ঘেঁষে এলাকাটি দাপিয়ে বেড়াচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ ডাকাত ও অপহরণকারী চক্র। শনিবার রাতেও কোস্টগার্ড ও পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলির পর মেলে বিপুল অস্ত্র, গুলি ও মাদক, আর উদ্ধার হয় অপহরণের শিকার এক যুবক। কক্সবাজারের টেকনাফের পাহাড়গুলো এখন যেন পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আস্তানায়। রোহিঙ্গা ও স্থানীয় দুর্বৃত্তদের যোগসাজশে এসব দুর্গম এলাকায় গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী বাহিনী। ডাকাতি, খুন, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র পাচারের মতো ভয়াবহ সব অপরাধ চালিয়ে যাচ্ছে তারা। সবশেষ শনিবার রাতেও নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাতদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। অভিযানে একটি আস্তানা থেকে উদ্ধার হয় একটি G3 রাইফেল, 2টি বিদেশি পিস্তল, 3টি দেশি আগ্নেয়াস্ত্র, 3100 রাউন্ড রাইফেলের গুলি, 14 রাউন্ড পিস্তলের গুলি ও কয়েক লিটার দেশীয় মদ। কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া অস্ত্র মিয়ানমার থেকে আসা চোরাচালান হতে পারে। যৌথ বাহিনী ঘটনাস্থলে গমন করলে ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গোলাবর্ষণ শুরু করে। এ সময় যৌথ বাহিনী কর্তৃক আত্মরক্ষা নিমিত্তে ডাকাত দলকে লক্ষ্য করে ফাঁকা গোলাবর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। অবৈধ অস্ত্র রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অহরহ অপহরণের ঘটনায় টেকনাফ যেন আতঙ্কের জনপদে পরিণত। বাহারছড়া, জাহাজপুরা, লেদা, মুছনি, নীলা, রৈক্ষং, জাদিমুরা ও হোয়াইকং এখন অপহরণের হটস্পট। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে গত 1 বছরে 250-রও বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। অধিকাংশকেই মুক্তিপণ দিয়ে ফেরত আনতে হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া মোহাম্মদ সোহেল জানান তার ভয়ানক অভিজ্ঞতার কথা। স্থানীয় এক অটোরিকশা চালকের মাধ্যমে তিনি পড়েন অপহরণকারীদের খপ্পরে। আবার এমনি কেলো যে আবার মাছধর করছে, ওদের 10 লাখ টাকা দেয়। আমি তো ভাই এদিন হরফাইমেন হইলাম। অভিযানে কেউ আটক না হলেও বিপুল অস্ত্রগুলি ও মাদক উদ্ধারে কিছুটা স্বস্তিতে স্থানীয়রা। তবে ভারী অস্ত্র উদ্ধারের ঘটনায় সীমান্তবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সাতক্ষীরা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস টিম আজ সারাদিন ছিল সাতক্ষীরা জেলায়। এখানে আমরা সাধারণ মানুষের কথা শুনেছি, তাদের সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে আমাদের সাথে আছেন এই জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, আমরা তার সাথে একটু কথা বলবো। আমরা আজকে সারাদিন দেখলাম যে এই জেলায় বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে জলাবদ্ধতা, বেড়িবাঁধ ভেঙে যাওয়া এবং একটি স্থলবন্দর আছে, সেটিও পূর্ণাঙ্গরূপে চালু হয়নি। তো আপনারা কি একটু বলবেন যে আপনাদের জায়গা থেকে যে আসলে এই সংকটগুলো সমাধানের জন্য কি কাজ করছেন? ধন্যবাদ। প্রথম যেটা বিষয় বললেন জলাবদ্ধতা আসলেই আমাদের
সাতক্ষীরার একটা বড় সমস্যা এবং এটা মানুষকে জনভোগান্তির একটা অন্যতম কারণ। তবে সবচেয়ে সুখের কথা হলো যে বর্তমান জেলা প্রশাসক মহোদয় যোগদান করার পর থেকেই উনি এটা নিয়ে শুধু পৌরসভা এলাকা না, আরও যে সন্নিকটে যে দুটা উপজেলা আছে যেগুলো জলাবদ্ধতা হয় সেগুলো নিয়ে কাজ করছেন এবং পৌরসভায় একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, বিশেষ করে বিভিন্ন ওয়ার্ডের যে রাস্তাঘাটগুলো আছে সেগুলোর যাতে ড্রেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা এবং উন্নত মানের করে এবং সেগুলো দ্রুত যাতে পানি নিষ্কাশন হয় সে একটা মাস্টার প্ল্যান হয়েছে এবং সে অনুযায়ী এই বর্তমান অর্থবর্ষ থেকেই কার্যক্রম শুরু হবে। আশা করা যাচ্ছে আগামী বছর থেকে এই পৌরসভা এবং পৌরসভার আশেপাশে যে সদর উপজেলা এবং তালা উপজেলার জলাবদ্ধতা এগুলো আশা করা যায় যে অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যাবে জলাবদ্ধতাটা। এরপরে বেড়িবাঁধ ভাঙন যেটা বললেন যে আসলে আমাদের সাতক্ষীরায় যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এবং উপকূলবর্তী এলাকা, এই জেলার 3টা উপজেলা বলতে গেলে যারা যেগুলো সমুদ্র উপকূলবর্তী, তো বিগত বছরে বিভিন্ন সময়ে বেড়িবাঁধ ভেঙে যায়, পানি উন্নয়ন বোর্ড সেটা আবার মানে কি বলে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর সংস্কার করে এবং এটার মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। তবে বর্তমান জেলা প্রশাসক মহোদয় অলরেডি পানি মন্ত্রণালয়ে একটা প্রস্তাবনা দিয়েছেন যে যাতে দীর্ঘস্থায়ী রূপে বেড়িবাঁধটা নির্মাণ এবং সংস্কার করা যায়, সেজন্য সেনাবাহিনীর মাধ্যমে যদি করা যায় সে ধরনের একটা প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আর তাছাড়া এমনিতেও পানি উন্নয়ন বোর্ড বেশ কয়েকটা মেগা প্রকল্প নিয়েছে, যেমন গাবুরাতে একটা 2000 কোটি টাকার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণের একটা কাজ চলমান। আশা করা যায় এগুলোও সরকারের যে পরিকল্পনা আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, এগুলো যদি সাকসেসফুলি এগুলো যদি নিষ্পন্ন করা যায়, সম্পূর্ণ করা যায়, আশা করা যায় যে বেড়িবাঁধের বা পানি মানে বেড়িবাঁধ ভেঙে যে পানি লোকালয়ে ঢোকে এটাও আশা করা যায় যে নিয়ন্ত্রণ হবে। আর ভোমরা স্থলবন্দর, অবশ্যই ভোমরা স্থলবন্দরও পরিপূর্ণভাবে এবং পূর্ণভাবে চালিত করার ব্যাপারে যাবতীয় উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভোমরা স্থলবন্দরের যে এক্সটেনশন এটার জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলমান, এটার পরে বাকি যে অবকাঠামোগত উন্নয়ন সেগুলোর কার্যক্রম শুরু হবে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম যে কর্তৃপক্ষ এই সমস্যাগুলো সম্পর্কে জানেন এবং যত দ্রুত সম্ভব তারা সমাধানের চেষ্টা করছেন। তো CSRM DBC এক্সপ্রেস আজ সারাদিন ছিল সাতক্ষীরা জেলায়। আগামীকাল সকাল 11টার নিউজে অন্য কোনো জেলায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। AFC নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত শেষে রাতে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল, যাদের বরণ করে নিতে রাত 2:30টায় হাতিরঝিলের এমফি থিয়েটারে সংবর্ধনা আয়োজন করছে বাফুফে। সেখানে আছেন সহকর্মী কনক মাহমুদ। সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কনক, সংবর্ধনা অনুষ্ঠানে কারা কারা থাকছেন, কি কি আয়োজন থাকছে বাফুফের পক্ষ থেকে জানাবেন। তন্নি, এখন পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠানে যদি বলি অতিথির কথা, তাহলে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের যিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি থাকার কথা রয়েছেন এবং একই সাথে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি তাবিত আউয়াল, ওনার উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যারা আছেন, উইমেন উইংসের চেয়ারম্যানরা যারা আছেন উইমেন্স উইংয়ের, তারা এখানে থাকার সম্ভাবনা রয়েছেন। তবে সবকিছু মিলিয়ে যে দেখা যাচ্ছে যে একটা আয়োজন নিয়ে একটা সংখ্যা ছিল, কিছুটা বৈরী আবহাওয়া ছিল, বেশ বাতাস বইছিল এবং টিপটিপ বৃষ্টি পড়ছিল, এখানে কিছুক্ষণ আগেও পড়ছিল। তবে এখন ওই আশঙ্কাটা অনেকটাই কেটে গিয়েছে। বাতাস আছে, তবে যদি ধারণা করা হয় হয়তোবা কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা যারা ইভেন্ট ম্যানেজমেন্টে আছেন তারা হয়তোবা এই বিষয়টা মাথায় রেখেছেন। এবং বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে যে অনুষ্ঠানটা একেবারে খুবই সাদামাটা হবে, যেহেতু গভীর রাতে অনুষ্ঠানটা হচ্ছে এবং নারীদেরকে এনে খুব বেশিক্ষণ এখানে আটকে রাখা হবে না, তাদেরকে এঙ্গেজ রাখা হবে না, তাদেরকে একটা রিসিপশন দিয়ে অ্যাপ্রিসিয়েশন দিয়ে। বাফুফে বলছে এটা বেসিক্যালি একটা অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম, এটা আসলে ওই অর্থে কোনো সংবর্ধনা নয়, তাদেরকে কোনো পুরস্কার কিংবা কোনো কিছু দেওয়া হবে না, শুধুমাত্র তাদেরকে উৎসাহিত করার জন্যই এই অনুষ্ঠানটা। যেহেতু তারা একটা ইতিহাস গড়েছে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশকে নিয়ে, যে সেইটারই একটা তাদেরকে একটা
অ্যাপ্রিসিয়েশন এখানে দেওয়া হচ্ছে এবং অ্যাপ্রিসিয়েশন শেষে পুরো দলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে মেয়েদের হোস্টেল আছে নারী ফুটবল দলে সেখানে নিয়ে যাওয়া হবে। আর দুজন যে সদস্য ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা, এই দুইজন সদস্য যারা কিনা পুরো বাছাই পর্ব জুড়ে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। ঋতুপর্ণা চাকমা কিছু গোলও করেছেন যেটা চোখে লেগে থাকার মতো। এই দুইজন চলে যাবেন বিমানবন্দরে, কারণ সোমবার সকাল 7টায় তাদের ফ্লাইট। সেখান থেকে তারা ভুটানে উড়াল দেবেন এবং ভুটানে কিন্তু তাদের সেখানে লিগে খেলতে হবে। ভুটানের লিগে তাদের নিজ নিজ দলে অংশগ্রহণ করবেন, জয়েন করবেন এবং তার পরের দিন কিন্তু আরও তিনজন ফুটবলার যারা ভুটানে যাওয়ার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে বেশ বিজি একটা শিডিউল। অনেকেই বলছেন যে কেন একেবারে রাত আড়াইটায় হাতিঝিলের মতো এই অ্যাম্ফি থিয়েটারের মতো এই জায়গায় আসলে তাদেরকে বরণ করতে হবে এরকম ওপেন এয়ারের মধ্যে। বাফুফে বলছে তারা একটা ব্যতিক্রমী আয়োজন করতে চাচ্ছে এই ওপেন এয়ারে, একেবারে ব্যতিক্রম একটা জায়গায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এছাড়া সুযোগ নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন যে কর্মব্যস্ততা রয়েছে, সূচি রয়েছে, প্রতিদিনই কোনো না কোনো ইভেন্ট রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তারও ব্যস্ততা রয়েছে। সবকিছু মিলিয়ে এটাই তাদের কাছে পারফেক্ট। জি, ধন্যবাদ কনক আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী কনক মাহমুদ যুক্ত হয়েছিলেন রাজধানীর হাতিরঝিল থেকে, বাংলাদেশ নারী ফুটবল দলের সংবর্ধনার বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন।